Middle Path Radio, your number one Islamic talk station. Call the studio or send a WhatsApp / text message to 07477 080 248. That's 07477 080 248. Email info@middlepathradio.com or visit middlepathradio.com. আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা অভিমত অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আপনারা এই প্রোগ্রাম শুনছেন মিডল পাথ রেডিও থেকে। মিডল পাথ রেডিওর এই প্রোগ্রামটি আপনারা শুনতে পাবেন middlepathradio.com ওয়েবসাইটে, অথবা আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের ঠিকানা হচ্ছে info@middlepathradio.com। স্টুডিওতে যদি আপনারা কল করতে চান আমাদেরকে, টেলিফোন নাম্বার হচ্ছে 07477 808 248। আমরা আজকে আশা করেছি যে 3টা টপিক নিয়ে আপনাদের সাথে আলাপ করব, এবং প্রতি সপ্তাহের মতো আজকেও আমাদের সাথে দুজন গেস্ট রয়েছেন। গেস্টদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমে আমাদের সঙ্গে রয়েছেন আজিজুর রহমান খান শাকির ভাই। উনি পেশায় আপনারা জানেন একজন অ্যাকাউন্টেন্ট, এবং এরপরে আছেন শফিকুর রহমান খান। উনি একটা এনজিওর সাথে মানবাধিকার সংস্থার সাথেও কাজে জড়িত আছেন। আজকে যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব, সেই টপিকগুলোর মধ্যে প্রথমে যে টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে, আপনারা জানেন যে ইবোলা যে রোগটা বিশেষ করে ওয়েস্ট আফ্রিকাতে দেখা দিয়েছে, সেই রোগ এর বর্তমান অবস্থা কি, সেখানে কীরকমভাবে এই রোগটার বিস্তৃতি ঘটছে, এবং বিভিন্ন দেশে বিশেষ করে পাশ্চাত্য দেশগুলিতে ব্রিটেনে এবং আমেরিকাতে এই রোগ নিরাময়ের ব্যাপারে অথবা প্রতিষেধক হিসেবে কি কি অবস্থা গ্রহণ করা হয়েছে সে ব্যাপারে আমরা আলোকপাত করার চেষ্টা করব। এবং গত কয়েক সপ্তাহ ধরে আপনারা জানেন যে সিরিয়া এবং ইরাকের পরিস্থিতি আমরা আলোচনা করেছি। আজকে শুধুমাত্র কয়েকটা পয়েন্ট আলোচনা করার চেষ্টা করব ওখান থেকে। এরপর আমাদের অর্থনীতি, ব্রিটেনের অর্থনীতি আমরা শুনেছি বেশ কয়েক মাস যাবৎ যে এর উন্নতি হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে বেশ কিছু উন্নতি সাধিত হয়েছে, কিন্তু এই উন্নতি সাধন সত্ত্বেও আমরা জানি যে কিছু কিছু সুপার মার্কেটগুলোতে তাদের প্রফিট কমে গিয়েছে। বেশ কয়েকদিন গত সপ্তাহ থেকে এবং আজকেও বেশ কয়েকটা ডেমনস্ট্রেশন হয়ে গেল। মানুষের ইনকাম কমে যাচ্ছে, তারা বিভিন্ন সেক্টরে, পাবলিক সেক্টরে তারা ইনকাম বাড়ানোর জন্য ডেমনস্ট্রেশন করছেন, তারা চাচ্ছেন যে আরও বেশি হোক। এবং মানুষের আর্থিক অবস্থার দুরবস্থার সুযোগ নিয়ে কিছু কিছু কোম্পানি যে অনৈতিক ব্যবসা শুরু করে দিয়েছিল, যেমন wanga.com-এর কথা আমরা বলতে পারি, তারা প্রায় 220 মিলিয়ন পাউন্ডের মতো কাস্টমারদেরকে ফেরত দিয়েছে। এই যে পরিস্থিতিগুলো, এই সমস্ত পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো আজকে স্টুডিওতে। আপনারা আমাদের সাথে শরিক হতে পারেন, কোনো বিষয়ে আপনারা আমাদের সাথে একমত হতে পারেন, অথবা দ্বিমত পোষণ করতে পারেন, অথবা আপনাদের স্বকীয় আরেকটা চিন্তাভাবনা থাকতে পারে। এবং এই সমস্ত কিছু আমাদের সাথে যদি শেয়ার করতে চান আমাদেরকে স্টুডিওতে ফোন করুন। নাম্বারটা আবার বলে দিচ্ছি, 07477 080 248। প্রথমেই আমরা ইবোলা নিয়ে আলাপ করব। আমরা জানি যে প্রায় 3000-এর অধিক মানুষ ইবোলা আক্রান্ত হয়ে প্রায় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, এবং বেশ কয়েকটা রোগীদের সংখ্যা পাওয়া গিয়েছে আমেরিকাতে। এর মধ্যে একজন কি দুজন হচ্ছেন নার্স। এবং এর উপরে আলোকপাত করার জন্য প্রথমেই আমি আজিজুর রহমান খান শাকির ভাইকে অনুরোধ করব, তারপর আমরা ধীরে ধীরে শফিক ভাইয়ের কাছে যাওয়ার চেষ্টা করব। শাকির ভাই, অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় বের করে আসার জন্য। এবং প্রথমে আমরা যদি আপনার কাছে আসি, যে ইবোলার উপর যদি আপনি আমাদেরকে কিছু বলেন,
তারপর আমরা অন্য সাবজেক্টগুলো নিয়ে চেষ্টা ধন্যবাদ করব। শহীদ ভাই, এবং ধন্যবাদ মিডিল পাথ রেডিও শ্রোতাবৃন্দকে আজকে আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য। তো আমরা আজকে যেই টপিকটা নিয়ে আলোচনা শুরু করব, শহীদ ভাই যেটা উত্থাপন করেছেন যে সেটা হচ্ছে যে ইবোলা, যে ভাইরাসটা আমরা ওয়েস্ট আফ্রিকার থেকে শুরু হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখন আমরা আশঙ্কা করছি, এবং পৃথিবীর অনেক প্রান্তের লোক, অনেক ইভেন ইউকে গভর্নমেন্ট, আমেরিকান গভর্নমেন্ট সবাই আশঙ্কা করছে যে সে ইবোলা হয়তো বা ছড়িয়ে পড়তে পারে বিশ্বব্যাপী। মানুষ তো ট্রাভেলিং করতেছে এভরিডেই, ওইসব এফেক্টেড এরিয়া থেকে আসতেছে এখান থেকে মানুষ যাচ্ছে, তাদের আত্মীয় স্বজন ওই জায়গায় আছে, এখানে তাদের আত্মীয় স্বজন আছে, আসা যাওয়ার মাধ্যমে হয়তো বা সেইটা স্প্রেড হতে পারে, সেটা হয়তো বা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে। তো আমি যদি একটু ইবোলার পিছন দিকে যাই, যে আমরা ইবোলার একটু ব্রিফ হিস্ট্রি যদি আমরা জানি যে আসলে কি ইবোলা ডিটেক্টেড হয়েছিল 1976-এ কঙ্গোতে প্রথম ইবোলাটা মানে ধরা পড়ে আর কি 1976, আজকে থেকে প্রায় মনে হয় 36-37 বছর আগে। আর এই যে আমরা এখন ওয়েস্ট আফ্রিকান যেটা দেখছি, যেটা যে লাইবেরিয়া যেটা শুরু হয়েছে, সেটা তো আমরা কয়েক মাস হয়ে গেল, এখানে প্রায় 4,000 মানুষ এফেক্টেড, নট দ্য সিরিয়াস, 4,000 মানুষ মোরলেস সেখানে এফেক্টেড হয়েছে, এবং 900-র মতো লোক বলা হচ্ছে যে এখানে মানে মারা গেছে। সেটা অনেক পরিসংখ্যানে সেটা বলা হয়েছে যে, তো সেটা হচ্ছে আসলে একটা মরণ ব্যাধি। সেটা আজ পর্যন্ত কোথাও, সেটা আমেরিকান বলেন না অথবা ব্রিটিশ সায়েন্টিস্টরা বলেন বা বিভিন্ন ল্যাবরেটরি, সেটা আজ পর্যন্ত সেটা কিউর হবে কিভাবে, সেটার থেকে স্পেসিফিক কোনো মানে সাজেশন আসে নাই, বা কেউ বলতে পারে না এখন যে সেটা এর মাধ্যমে হয়তো বা এখান থেকে কিউর হয়ে যাবে বা মুক্তি পাওয়া যাবে সেই ভাইরাস থেকে। কিন্তু সেটা অবশ্যই সেটা গবেষণা চলছে সেটা, কিন্তু একটা বিষয় যেখানে পরিষ্কার যে সেইটা মানে বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে না, সেটা এটুকু মানে সায়েন্টিস্টরা কনফার্ম করেছেন যে সেটা বাতাসের মাধ্যমে বা একজন থেকে আরেকজনের ছোঁয়াছুঁয়ের মাধ্যমে সেটা যায় না, যেটা বিভিন্ন ভাইরাস যেটা যায়। সেটা হচ্ছে যে বেসিকলি মেইন হতো যে মূলত যে কারণের মাধ্যমে ইবোলা বিভিন্নভাবে স্প্রেড করে, সেটা হচ্ছে আপনি যদি ডাইরেক্ট কন্ট্যাক্ট থাকে, যিনি বা যেই ব্যক্তি বা যেই লোকটা ইবোলা আক্রান্ত হয়েছে তার সাথে যে ডাইরেক্ট কন্ট্যাক্ট হয় বাই ব্রোকেন স্কিন, তার কোনো রক্ত, তার কোনো ফ্লুইড, তার মুখের লালা, ওই ধরনের কোনো ডাইরেক্টলি এফেক্টেড যদি হন, তখন ইবোলা একটা স্প্রেড করতে পারে। নতুবা আপনি একজনের ইবোলা হয়েছে তার বাতাসের মাধ্যমে আপনার কাছে চলে আসবে, এরকম না ব্যাপারটা, সেটা আসলে এরকম না। সেটার প্রাথমিক সিমটম হিসাবে যদি আমরা সেটা বলি যে সাডেন ফিভার, যদি মানুষের জ্বরে আক্রান্ত হইতে পারে, তারপরে হেডেক হইতে পারে, সাডেনলি তার মানে খুবই হেডেক হইতে পারে। শাকির ভাই, একটা মনে হয় আমরা বাদ দিয়েছি, সেটা হচ্ছে যে মেডিকেলে নার্সিং এর ব্যাপারে যদি কোনো সমস্যা হয় ওখান থেকে ট্রান্সফার হওয়ার সম্ভাবনা। হ্যাঁ, এটা তো অবশ্যই, যেটা বললাম যে ডাইরেক্ট যদি মানে এখানে কন্ট্যাকশন হয়, যেটা যেমন যারা মেডিকেল নার্সিং যারা মানে সেবা দেয়, ওরা তো অনেক সময় ওই যে রোগীর সাথে তার ডাইরেক্ট কন্ট্যাক্ট হয়, তখন এর মাধ্যমে এটা চান্স বেশি। এখন গবেষণা বিজ্ঞানীরা যেটা বলছেন যে আজকে যেখানে ল্যাবরেটরিতে যেটা গবেষণা হচ্ছে, যদি সে মানে প্রতিষেধক আবিষ্কার হয়, প্রথমে কিন্তু জেনারেল পাবলিক পাবে না, প্রথমে যাবে ওদের কাছে যারা ওই ইবোলা লোকের মানে রোগীদেরকে সেবা করতেছে, ওদেরকে প্রোটেক্ট করার জন্য সেটা ইনভেস্টমেন্ট করা হবে প্রথমে। এটাই এখন পর্যন্ত কনফার্ম যেটা। আচ্ছা, তো আমরা যদি মানে আপনি যদি আমরা কিভাবে ইবোলা চিনবো, সেটা ইবোলাকে চিনার মাধ্যমে সিম্পটমগুলো হচ্ছে যে হয়তো সাডেনলি তার হেডেক হতে পারে, মাথা ব্যথা থাকতে পারে, ফিভার চলে আসতে পারে, একদম সে ভালো ছিল হঠাৎ করে তার ফিভার চলে আসছে, সে ভমিটিং হইতে পারে, তারপরে ডায়রিয়া হইতে পারে তারপরে সে ফিলিং ভেরি আনওয়েল, সো থট হইতে পারে, যেটা সে মানে গলার মধ্যে জলাপুড়ে, এগুলো হইতে পারে। এগুলো হচ্ছে প্রাথমিক সিমটম। তারপরে এছাড়া তো স্পেশালাইজ সিমটম, অফকোর্স সেটা মেডিকেল সায়েন্স বা ডাক্তাররা পরামর্শের ভিত্তিতে স্পেশালাইজ সিমটমগুলো আসবে। তো আমি যে বিষয়ে কনসার্ন যে সেটা আপনারা দেখবেন যে আমরা তো ইকোনমি নিয়ে আলোচনা করবো। লাস্ট উইকে আমরা দেখেছি যে বিভিন্ন যারা ট্যুর কোম্পানিগুলো আছে, যারা বিভিন্ন মানে ট্যুর প্যাকেজগুলো দেয়, তাদের কিন্তু ইজিজেট বলেন আপনি, তারপরে ওই যে কোম্পানিগুলো তাদের মানে বিজনেস কমে গেছে, তাদের শেয়ার প্রাইস ফল করা শুরু করছে। কারণ হচ্ছে কি, মানুষ একটু আতঙ্কের মধ্যে আছে যে হয়তো এই বলার কারণে লোকজন আর কি করবে না, আফ্রিকা ভিজিট করবে না, লোকজন হয়তো বিভিন্ন দেশে ভিজিট কমিয়ে দেবে, তাদের হলিডেতে কমে যাবে, হলিডে কম করবে, সেই জন্য তাদের মানে একটা ইনকামের মোটামুটি একটা স্লো গতি চলে আসছিল আর কি বলার মাধ্যমে। তো আপনি হয়তো আজকে বা কালকে আমরা দেখলাম যে নিউজে ম্যানচেস্টার এয়ারপোর্টে সেই ইবোলা স্ক্রিনিং শুরু হয়েছে, আমাদের হিথ্রো এয়ারপোর্টে ইবোলা স্ক্রিনিং শুরু হয়েছে। কয়েকদিন আগে দেখলাম যে আমরা জন এফ কেনেডি এয়ারপোর্ট যেটা নিউ ইয়র্কে, সেখানে ইবোলা স্ক্রিনিং শুরু হয়েছে। এর মাধ্যমে একটা ভালো জিনিস কি, সেটা হচ্ছে যে মানুষকে সচেতন করা হচ্ছে যে যদিও সেটা ডাইরেক্টলি মানে স্প্রেড করে না বাতাসের মাধ্যমে, কিন্তু ওই যে একজন লোক যদি ইবোলা নিয়ে আসে,
তার স্কিনের মাধ্যমে, তার লালার মাধ্যমে, অথবা তার কোনো ব্রোকেন লেগ বা এর মাধ্যমে অথবা ছড়িয়ে পড়তে পারে। এক জায়গায় পড়লে কিন্তু সেটা খুবই একটা জিনিস হচ্ছে শাকিল ভাই, এটা যে বিশেষজ্ঞরা যারা বলছেন যে ইবোলা একটা মানুষের মধ্যে, যে আপনি যে সিমটমগুলোর কথা বললেন, এই সিমটমগুলা প্রথম দিকে কয়েক সপ্তাহ দেখা নাও যেতে পারে। তো একটা মানুষ মনে করেন যে স্ক্রিনের যে ব্যবস্থাটা করা হয়েছে, এটা মনে হয় এই জন্যে যে প্রাথমিক যে সিমটমস এগুলা যদি দেখা নাও যায়, তারপরেও একটা মানুষ তার শরীরের ভিতরে ইবোলার যে জার্মস আছে এটা ক্যারি করে নিয়ে ভিতরে চলে আসতে পারে, এরকমের একটা সম্ভাবনা আছে। এখানে কি একটা জিনিস আমি ইনফরমেশন সেটা দেখলাম যে ভাইরাসটা 6 days সার্ভাইভ করতে পারে। 6 days এর পরে ভাইরাস যদি কোনো পেশেন্টের, কোনো মানুষের কাছে বা কারো কাছে না যায়, তো 6 days এর পরে সেটা সে কি হয়ে যায়, নিজে মরে যায়। সো 6 days 6 দিন যদি একজনকে কন্টামিনেট না করে অথবা একজনের কাছে না আসে, তখন আর সেটা হয়তো বা তত এফেক্টিভ থাকে না আর কি। বাট এটা কনফার্ম না, এটা জাস্ট একটা ইনফরমেশন। ওইটা এটা সায়েন্টিফিক রিসার্চ, সায়েন্টিফিক বেস কতটুকু আছে সেটা আমি জানি না, আমি অথবা সেদিকে এক্সপার্ট না। বা এটা মানুষের সচেতনতার জন্য, আমাদের সমাজ সচেতনতার জন্য আমরা যেটুকু জানি যে ওকে, ইবোলা একটা মারাত্মক রোগ, সেটার থেকে মানুষকে মুক্তি পাওয়ার, সেটার থেকে কিউর হওয়ার, মানে একদম সুস্থ হওয়ার অবস্থা এখনো তৈরি হয় নাই। বা আমরা দেখেছি যে আমেরিকান একজন নার্স, যিনি লাইবেরিয়াতে মানুষকে সেবা দিয়েছিলেন, তাদের ইবোলা আক্রান্ত রোগীদেরকে, উনি কিন্তু, ওরা বলতেছে যে পারফেক্টলি সুস্থ এখন, না পারফেক্টলি ফাইন, ইবোলার থেকে কমপ্লিটলি মুক্ত। কিন্তু সায়েন্টিস্টরা এখনো বলতেছে না যে ইবোলার থেকে মানুষ কিভাবে মুক্তি পাবে, সেইটা মুক্তি পাওয়ার কোনো পথ এখনো আমরা দেখতে পাচ্ছি না আর কি। সেটা আসলে আমাদের জন্য খুবই ওয়ারিং। আচ্ছা, আমরা এখন শফিক ভাইয়ের কাছে যাব। কয়েকটা জিনিস শফিক ভাই, আমরা শাকির ভাইয়ের কাছ থেকে শুনলাম যে ইবোলার উৎপত্তি কোত্থেকে হয়েছে 1976-এর দিকে, 76 সালের দিকে। এরপর শাকির ভাই একটু ইন্ট্রোডাকশন দেওয়ার চেষ্টা করলেন যে এটাতে যে সিমটমগুলো আছে, সিমটমগুলোর কথা। কিন্তু এখন যে আমরা দেখি যে আমরা ব্রিটেনে বলি বা আমেরিকাতে বলি, এই যে দেশগুলো আছে, পাশ্চাত্য দেশগুলোতে একটা হিড়িক পড়ে গেছে যে আমরা কিভাবে ইবোলা থেকে বেঁচে থাকার চেষ্টা করব, যাতে করে আমাদের জনগণকে ইবোলা এসে আক্রান্ত না করতে পারে। কিন্তু এই জিনিসটা ইবোলার প্রথম দিকে যদি আমরা দেখি, যে যখন ওয়েস্ট আফ্রিকাতে ইবোলার যে প্রাথমিক যে প্রাদুর্ভাব যখন শুরু হয়, তখন কিন্তু ওয়েস্টে এতটা দুশ্চিন্তার মধ্যে মানুষ ছিলেন না। যখনই এটা 2-1টা কেস যখন কনফার্ম হয় আমাদের এদিকে, তখনই আমাদের সাড়া পড়ে যে আমরা কি করব না করব এই ব্যাপারে। কিন্তু আমরা জানি যে আমরা একটা গ্লোবাল ভিলেজের মধ্যে বাস করছি। আমাদের এইরকম মেন্টালিটি কি জন্যে, যে আমরা ওয়েস্ট আফ্রিকাতে হচ্ছে, ঠিক আছে, আমাদের ব্যাপারটা এটা আমাদেরকে এতটা ছুটছে না, আমরা এতটা রিস্কের মধ্যে না, আমরা ওদের জন্য কতটুকু করব। কিন্তু আমাদের এখানে যখন আসে, তখন আমরা এর চেয়ে আরও বেশি করে প্রতিকার করার চেষ্টা করি। বোধহয় আমি ব্যাপারটা বুঝাতে পেরেছি। মানে যত সময় আমার কাছে প্রবলেমটা আসছে না, তত সময় আমি রেসপন্সটা অতটুকু ভাবে দিব না, হয়তো গুরুত্বটা কম পায়। জি, থ্যাংক ইউ শফিক ভাই। থ্যাংক ইউ সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, মিডল পাথের, আমাকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনি যে বিষয়টা বলছেন যে যখন আমি যখন আক্রান্ত হই, সেটা আমি খুব বেশি ফিল করি, আর যখন অন্য আক্রান্ত হয় সেটা আমি ঠিক সমানভাবে আমরা ফিল করি না। যেমন আফ্রিকাতে মানুষ এফেক্টেড হয়েছে, কিন্তু এই ওয়েস্টে রিয়াকশনটা এরকম ছিল না, বা এখনো নাই। যখন তারা দেখতে পাচ্ছেন যে তারাও আক্রান্ত, আমরাও আক্রান্ত হচ্ছি, তখন গিয়ে মানে রিয়াকশনটা মানে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে আর কি, বা এটার জন্য কনসার্নটা গুরুত্ব দিয়ে করা হচ্ছে, মোকাবেলা করার চেষ্টা করা হচ্ছে। এটাই তো আপনার বিষয়টা। এখানে যদি আপনি বলেন কেন সেটা হচ্ছে, আমি খুব সাদাসিধেভাবে চিন্তা করবো, যেখানে একটা মানুষের স্বার্থপরতা, স্বার্থবাদী চিন্তাধারা, মানসিকতা, যে নিজের স্বার্থটাকে সে বড় করে দেখে, আরেকজনের স্বার্থটাকে সমান করে দেখে না। এই কারণেই মানুষ এইরকম একটা চিন্তা ভাবনা করতে পারে। আমার মনে হয় যে আমি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম কিনা জানি না, মতামত যেটা দিলাম না। কিন্তু আমরা যে ইয়েরগুলা, সরকারগুলোর কথা আমরা বলছি, যেমন মনে করেন আমরা সাধারণ মানুষের কথা বাদ দিলাম, কারণ সাধারণ মানুষের যে রিসোর্স রয়েছে, রিসোর্সের লিমিটেশন আছে। কিন্তু আমরা যদি
পাশ্চাত্য দেশগুলোর সরকারগুলোর কথা আমরা বলি, তাহলে সরকারগুলোর কথা আমরা অনেক সময় শুনি যে সরকাররা বলছে যে বিশ্বের যে কোনো জায়গায় আমরা যে একটা গ্লোবাল ভিলেজে বাস করছি, বিশ্বের যে কোনো জায়গায় যে কিছুই হোক আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে কিছু করা, মানুষদেরকে সাহায্য করার ব্যাপারে, শান্তি আনার ব্যাপারে। তো ইবোলার ক্ষেত্রে আমরা কিন্তু সেই জিনিসটা দেখিনি। হ্যাঁ, যে বিষয়টা আপনি বলছেন যে ইবোলার ক্ষেত্রে কেন সেটা হচ্ছে না, এখানে আমি একটু আগেও যখন আমি এই প্রোগ্রামে জয়েন করতেছিলাম, ঢুকার আগেও একজন ভাইয়ের সাথে কথা হচ্ছিল, উনি বলছিলেন কথাটা খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার কাছে, যে যেখানে মেডিকেল এক্সপার্টাইজ যেখানে পাঠানো দরকার, যে একটা জায়গায় যখন মানুষ অসুখ বিসুখের শিকার, সেখানে তো মেডিকেল এক্সপার্টাইজ যাবে বেশিরভাগ, কিন্তু দেখা যাচ্ছে আমেরিকান মিলিটারি যাচ্ছে, ডাইরেক্ট যারা সোলজার যাচ্ছে বেশিরভাগ। এখানে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল থেকে মানুষ চিন্তা ভাবনা করছে এমন বিষয়টাকে নিয়ে এখন, যে এখানে কতটুকু পলিটিক্যালাইজেশন আছে কিনা এটার পিছনে। ইভেন এইডসের ভাইরাসের ব্যাপারে দেখবেন মানুষের মধ্যে এটা একটা ওপেন সিক্রেট যে এইডস ভাইরাসটা ইজ ম্যান মেড, এই ভাইরাসটা স্প্রেড করানো হয়েছে, এমন একটা মানে কথাবার্তা শুধু আমার মুখে বা আপনার মুখে নয়, এটা প্রিন্টিং মিডিয়াতে আছে, তারপরে ওয়ার্ল্ড ওয়াইজ একটা আর্গুমেন্ট চলতেছে যে এইরকম একটা হচ্ছে। আমরা বলবো না যে এই বলে এরকম একটা ব্যাপার, কিন্তু যখন একটি অতিমানবিক বিষয় যেখানে মানুষ হাজার হাজার মানুষ এফেক্টেড হচ্ছে, এবং যেখানে মেডিকেল এক্সপার্টাইজ থেকে এখনো বলা যাচ্ছে না গ্যারান্টিড কোনো লাইসেন্সড কোনো মেডিকেশন মানুষের জন্য আছে, এরকম কোনো কথা এখন পর্যন্ত তারা জানেন না। তো এই অবস্থায় মানবিকতার দিক থেকে এই জিনিসটাকে আরো যেভাবে দেখা দরকার মনে হচ্ছে যে এইভাবে আরো আমরা দেখতে পারিনি বা আমরা ব্যর্থ হয়েছি। তবে আমি এই ক্ষেত্রে আরেকটা বিষয়, মানে যদি আমরা এই যে মুসলমান হিসেবে বা ধর্মীয় বিষয়টাকে আমরা এখানে অ্যাড করি, যেমন এই ধরনের অ্যাপিডেমিক যেখানে হয় আর কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মতো যদি কোনো জায়গায় অ্যাপিডেমিক এরকম শুরু হয়, আপনি সেখানে থাকেন, এই জায়গা আপনি ত্যাগ করতে পারবেন না। ওকে, আবার যদি আপনি এই অ্যাপিডেমিক যেখানে হচ্ছে যে গ্রাউন্ডে, সেখানে আপনি যদি আপনি বাইরে থাকেন তাহলে আপনার উচিত নয় সেখানে যাওয়া। দুইটা জিনিস, মানে জীবাণু যাতে ভেতরে ঢুকতে না পারে, অথবা জীবাণু যাতে ওই এরিয়া থেকে যদি এপিডেমিক যেখানে হয়, যেখানে যদি আপনি স্টিল সেখানে থাকেন, তাহলে আপনি ইউ শুড এসকেপ দ্য স্পেস, আপনি এই জায়গাতে আপনি চলে যাওয়া যাবে না। আবার যদি আপনি বাইরে থাকেন, বাইরে থেকে সেখানে ইন করা যাবে না। দুইটা বিষয়। আচ্ছা আচ্ছা। আর সেকেন্ড হলো আরেকজন ভাইয়ের সাথে আমি এরকম আজকের প্রোগ্রামে আমি এই ব্যাপারে আগাইতে পারবো নাকি? অবশ্যই অবশ্যই। তারপর আমরা বিষয়টা যেমন যে কোনো ভাইরাল যেটা স্প্রেড করে, ভাইরাস স্প্রেড করে মানুষকে গিয়ে একজন থেকে আরেকজনে যায়, এরকম অসুখ বিসুখ নিয়ে মানুষকে যেমন মনে করেন নামাজের মধ্যে আসা, তারপরে পাবলিক কন্ট্যাক্টে যাওয়া, ডাইরেক্ট কন্ট্যাক্টে যাওয়া, এরকম বিষয়গুলো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা রয়েছে যে আমরা এই ধরনের বিষয় হলে আমরা নিজেদেরকে মানে সেফ সিকিউর করব, এবং অন্যরা যাতে আমার কারণে এফেক্টেড না হয়, আমার কারণে যাতে অন্যদের মধ্যে এটা জিনিসটা ছড়ায় না, এরকম করতে হবে। আর বড় জিনিস হচ্ছে আসলে আমরা যে এই রোগটা মানুষের, বিশেষ করে ফার্স্ট ওয়ার্ল্ডে মানুষ ওয়েল ইনফর্ম থাকে, মানুষ মনে করেন যে কোনো বিষয়ে ডিজিজ বলেন, এপিডেমিক বলেন, বা পলিটিক্যাল সিচুয়েশন, সব বিষয়ে মানুষ অধিকাংশ মানুষই 80-90% মানুষ ওয়েল ইনফর্ম থাকে। বাট কিছু কিছু কমিউনিটিতে যেখানে এডুকেশনের ল্যাক অফ এডুকেশন আছে, তারপরে আপনার মানুষের ইনফরমেশনের যে ল্যাকিং আছে, সেখানে মানুষকে আসলে ইনফরমেশন দেওয়া উচিত ভালোভাবে। সেটা আমি মনে করি যেখানে মসজিদ থেকে মসজিদের খুতবায় সেটা ইনক্লুড করা উচিত, যে মানুষকে এইসব ব্যাপারে মানে ইসলামের দিক নির্দেশনা গিয়ে এবং মেডিকেল যে গাইডলাইন সেগুলো মানুষের প্রোভাইড করা উচিত মসজিদগুলোতে। কারণ যেভাবে মানুষ একটা মসজিদে গিয়ে হাজার হাজার মানুষ যেখানে গ্যাদার করে একটা কংগ্রিগেশনে, এইরকম কিন্তু হাজার হাজার মানুষ অন্য কোনো ধরনের স্পেসে গিয়ে জড়ো হচ্ছে না যে একটা জিনিস ইনফরমেশন নেওয়ার জন্য। আচ্ছা, তো শফিক ভাই একটা কথা এখানে বলা উচিত যে এখন কি মনে করেন যে ব্রিটেনে বা যে কোনো জায়গায় পাশ্চাত্যের কথা যদি আমরা বলি, ব্রিটেনের কথা আমরা বলি, এখানে যখন আমরা আছি, আমাদের কি এইরকম পরিস্থিতি শুরু হয়েছে এখানে, যে রিস্কটা কি আমাদের এত বেশি যে মসজিদের যে প্রোগ্রামগুলো আছে ওগুলোতে বলতে হবে এখন অন্যান্য অনেক টপিকের চেয়ে গুরুত্ব পাইতে পারে? এরকম কি হইতে পারে না যে আমরা মনে করেন যে এই কথাগুলো যদি বলতে যাই একটা প্যানিক সৃষ্টি করার মতো কাজ কি হবে কিনা? না, মানে দুইটার মধ্যে কিভাবে ব্যালেন্স করা যায়? আমি বলবো না এখনই বলতে হবে যে, বা ডাইরেক্টলি এরকম বলতে হবে। মনে করেন এই যেভাবে এই ধরনের সিচুয়েশনে
যদি হয় মানে এটাকে একটু হালকাভাবে মানে ইনফরমেশন মানুষকে দেওয়া যায়। আর যে ধরনের কনসিকুয়েন্স এই ডিজিজটার, যে ধরনের কনসিকুয়েন্স মানুষকে পেয়েছে, এখানে মৃত্যু হইল একেবারেই সার্টেন। সো এই ধরনের কনসিকুয়েন্স, এবং মানুষকে যখন এটা ইনফেকশন শুরু করে, ইনফেক্টেড হইতে থাকে, যখন স্প্রেড করতে থাকে, এটা আউট অফ কন্ট্রোল চলে যায়। ইভেন আমরা দেখতে পাই যে যেখানে যারা চিকিৎসা দিচ্ছে তারাও মারা যাচ্ছে। দ্যাট মিন যে তারা নিজেরাই প্রোটেক্ট করতে পারতেছে না। সো আরও একটা ইম্পর্টেন্ট আমি মনে করি আর কি, আমি একজন মুসলিম মনে করি যে এই ধরনের মানে লাইফ কিলিং ভাইরাসেস বা রোগ সুখ এগুলো আসলেই মানুষের জন্য বড় ধরনের পরীক্ষা। এবং আমরা মানে আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই যে এই ধরনের আমাদের জন্য যারাই হয়েছে তারা যেন রক্ষা পায়, এবং আমরাও যেন, আমরা যারা মানে এই ধরনের আক্রান্ত হই নাই, আমরা যেন আল্লাহর কাছে আশ্রয়, যে এই ধরনের রোগ বালাই থেকে, এই ধরনের ইয়ে থেকে আমরা ক্ষতিগ্রস্ত না হই, আমরা আল্লাহর কাছে ফানা চাই। এরকম আমাদেরকে চিন্তা করা উচিত আমি মনে করি। একটা বিষয় মানে আমি এখানে অ্যাড করতে পারি কিনা, সেটা হচ্ছে যে আমরা যখন দেখি যে এই যে আপনি বললেন যে আমাদের শেয়ার, আমরা যখন অ্যাফেক্টেড হই, যারা রিচ কান্ট্রিগুলো আছে, যারা মানে ডেভেলপড কান্ট্রিগুলো আছে, তাদের শেয়ার কতটুকু তারা সেই অ্যাটেনশন দিচ্ছে কিনা, সেটা হচ্ছে কি আমরা শুধুমাত্র এবোলার ক্ষেত্রে, ডিজিজের ক্ষেত্রে, আমরা এনভায়রনমেন্টাল ড্যামেজের ক্ষেত্রে যদি আমরা দেখি, ওয়েস্টার্ন কান্ট্রিগুলো ড্যামেজ করছে কতটুকু আর তাদের কস্ট পে করছে প্রপোর্শনালি। আপনারা যদি দেখতে চাই সিমিলারলি এখানে যখন আফ্রিকায় কোনো প্রবলেম ক্রিয়েট হয়, আজকে কি কোফি আনান সেই বিষয়টা নিয়ে আসছে যে আজকে ডেভেলপড কান্ট্রিগুলো আফ্রিকাতে কোনো সমস্যা হচ্ছে, তাদের পলিটিক্যাল ক্রাইসিস হইলে মানে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো যেভাবে আসে, কোনো মানে সোশ্যাল ক্রাইসিস বা এপিডেমিক বা তাদের এনভায়রনমেন্টাল ক্রাইসিস হলে সেই ধরনের রেসপন্স আসে না, সে সমানভাবে রেসপন্স আমরা দেখি না। কারণ হচ্ছে কি তখন তাদের সেই অ্যাটেনশনটা সেই রকম থাকে না। কিন্তু পলিটিক্যাল ক্রাইসিসে অ্যাটেনশন ঠিকই থাকে, যে হয়তো বা সেখানে একটা জানি না পাওয়ার গেম থাকতেও পারে বা অন্য কিছু থাকতেও পারে, সেটা এটা জাস্ট একটা আর কি আমার রেডিং পয়েন্ট ছিল। আচ্ছা, ঠিক আছে। আর আরেকটা যে প্রশ্নটা আমি শফিক ভাইকে করেছি, যে আমরা যদি এখন ব্যাপারটাকে এত সিরিয়াসলি নেই, যে আমরা মসজিদ থেকে বা অন্যান্য যে সেন্টারগুলো আছে ওগুলো থেকে যদি আমরা এখন বলা শুরু করি, আমরা কি এই ব্যালেন্সটা কিভাবে মেনটেন করব, যে মানুষকে সজাগ করার যে একটা দায়িত্ব আছে, এই সজাগটা হবেন মানুষ, ইনফরমেশন পাবেন, কিন্তু আবার মানুষ যেন ভয় ভীতির মধ্যে না থাকেন। হ্যাঁ, এটা অবশ্যই। ইউকেতে আসলে এই অবস্থা এখনো হয় নাই যে ইবোলা একদম স্প্রেড হচ্ছে বা এই ধরনের কোনো ইনফরমেশন এখনো জানা নাই। বাট ইবোলা জিনিসটা কিভাবে হয়, কিভাবে ছড়াইতে পারে এবং তার যে এফেক্টটা কত দূর যেতে পারে, অফকোর্স সেটা নিয়ে ডিসকাশন করা দরকার, সেটা নিয়ে মানুষের মধ্যে একটা কনসেনসাস তৈরি হওয়া দরকার, মানুষ সচেতন হওয়া দরকার। কিন্তু সেটাকে নিয়ে একদম মানে এপিডেমিক তৈরি করে মানুষের মধ্যে একটা মানে প্যানিক হয়ে যায়, সেটা সেরকম না। যেটা বলছেন যে আমাদের শহীদ ভাই যেটা বলছেন যে জুম্মার খুতবা, বা অফকোর্স সেটা নিয়ে ডিসকাস করা যেতে পারে, বা কিন্তু মানুষকে ভয় দেখানোর জন্য না। ডিসকাশন একটা জিনিস, আর একদম ইনফরমেশন ফোর্স করা, যেভাবে এপিডেমিক চলে আসলে মানুষ যেভাবে বলে সেটা আর করার ভিন্ন জিনিস। ডিসকাশন তো যে কোনোভাবেই করা যেতে পারে, যে কোনো জায়গায়, মসজিদ বলেন কি সেন্টার বলেন কি, যে কোনো জায়গায় ডিসকাশন তো করতে কোনো সমস্যা নেই। কিন্তু অফকোর্স সেখানে মানে প্যানিক ক্রিয়েট করা উচিত না, ঠিক না। ইউকে এই পর্যায়ে নাই যে এখানে এই বলা চলে আসছে বা এপিডেমিকটা এখানে হয়ে যাচ্ছে, বা এই ধরনের কোনো ইনফরমেশন এখন পর্যন্ত আমাদের জানা মতে নাই। আচ্ছা, আরেকটা ব্যাপার যে মানুষের মধ্যে যে একটা ধারণা আছে, আমরা জানি যে দুঃখজনক হলেও সত্য যে অনেক কেস যেগুলো ওয়েস্ট আফ্রিকাগুলোতে হয়েছে, বেশ কিছু দেশ এখানকার মধ্যে আছে যে মানুষ মারা গিয়েছেন। কিন্তু আমরা জানি যে একজন নার্স, যিনি স্পেনের একজন নার্স মনে হয়, যিনি এই ইবোলাতে আক্রান্ত হয়েছিলেন, উনি কিছুটা সুস্থ হওয়ার পথে আমেরিকাতে। তো এখানে মনে হয় আমরা কিছুটা আশার ইয়ে পাই, যে আসলে যদিও আমরা জানি যে ইবোলার কোনো ট্রিটমেন্ট এখনো হয়নি, বের হয়নি, বাট এখানে আসলে আশার বিষয়টা হচ্ছে আসলে এরকম না। আমি সেটাতে আশাবাদী হচ্ছে পারছি না, এই যে কারণ এটা হচ্ছে একটা কেস, ওয়ান অফ কেস আপনি বলতে পারেন। যে কারণ এপিডেমিকটা যখন হবে সেখানে 9,000 মানুষ বা 900 মানুষ অলরেডি মরে গেছে, 4,000 পিপল অলরেডি এফেক্টেড হয়ে গেছে। সেখানে একজনকে তাও
লাইব্রেরি থেকে আমেরিকায় নিয়ে ট্রান্সফার করে অনেক জায়গায় দিয়ে একদম পুরো সফিস্টিকেটেড একটা এনভায়রনমেন্টে রেখে থাকে, ভালো হয়েছে কি হয় নাই, বা আসলে সেই ইবোলা এফেক্টেড হয়েছিল বা হয় নাই, কতটুকু হয়েছিল, তার সিভিয়ারিটিটা কিরকম, কিন্তু মাতৃকুলের জন্য সেই রকম কোনো আশাবাদী ইনফরমেশন এখনো আসে নাই, বা এরকম মানুষ কিউর হবে বা ভালো হয়ে যাবে এই ধরনের কোনো ইনফরমেশন আমি তো আমার জানা নাই আর কি। সেই জন্য আমি আশাবাদী হতে পারছি না এই জায়গায়। ঠিক আছে, আমরা সাবজেক্ট চেঞ্জ করব এখন, বিষয় আমরা সিরিয়া এবং ইরাকের ব্যাপারে আলাপ করব। তবে এর মধ্যে আপনাদের মধ্যে যদি ইবোলার ব্যাপারে অন্য কোনো প্রসঙ্গ আসে আপনারা অবশ্যই আপনার অভিমত পেশ করবেন। সিরিয়ার ব্যাপারে আমাদের বর্তমান যে অবস্থা সেটা হচ্ছে, আমরা জানি যে সিরিয়ার যে টার্কি সংলগ্ন যে কাবানি অঞ্চল ছিল সেখানে প্রচুর পরিমাণে বিমান বিধ্বংসী বিমান থেকে বেশ কিছু বোমা ফেলা হয়েছে, এবং আমরা জানি যে কিছু সিভিলিয়ানও মারা যাওয়া শুরু হয়েছেন। তো আমরা শফিকের পাশে যাব যে শফিক ভাই, আপনি যদি সিরিয়ার বর্তমান অবস্থা একটু আলোকপাত করেন। আমরা বিশেষ করে আলোকপাত করার চেষ্টা করব যে আমরা আরটি নিউজ রিপোর্ট করেছে যে 10 জন মানুষ, সিভিলিয়ান মানুষ, তারা মারা গিয়েছেন ওখানে। তো এই কি একটা প্রসেস শুরু হলো যে আবার আমরা যে ইরাকে যেটা দেখেছি, হাজার হাজার মানুষ যারা মানে তাদেরকে উদ্দেশ্য করে বম মারা হয়নি, কিন্তু তারা যেহেতু ওই অধ্যুষিত এরিয়ার মধ্যে আছে তারা এর জন্য এফেক্টেড হচ্ছে, জীবন দিচ্ছে, মারা যাচ্ছে। তো এটা কি আমরা এখন কি সিরিয়াতে দেখব? ধন্যবাদ আহমদ শফিক ভাই। আসলে সিরিয়া এবং ইরাকের ব্যাপারটা আমরা বেশ কয়েকদিন থেকেই আলোচনা করতেছি, এবং মানুষের মধ্যে এটা নিয়ে অনেক চিন্তাভাবনা আছে। বড় জিনিস হচ্ছে যে বর্তমানে যে ইস্যুতে ওয়েস্ট আমেরিকার নেতৃত্বে যেভাবে এখানে বোম্বিং করছে, তাদের দৃষ্টিতে কথা হচ্ছে যে আইএসিস ওরা মানুষ মারছে, মানুষকে বিহাইডেট করছে, বা 2-1 জনকে দেখা যাচ্ছে যে ওয়েস্টার্ন জার্নালিস্ট বা এনজিও কর্মকর্তা তাদেরকে 2-1 জনকে মারছে। সেই এগেইন ইরাক, সিরিয়া আর অন্য দেশ, যে শুধু ইরাকের বেলায় যদি আসেন তাহলে ইরাকে কিন্তু লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলা হয়েছে, এবং এটার রুট কজ হচ্ছে, এটা যদি আপনি একেবারে মিনিমাম একটা নীতি নৈতিকতার স্ট্যান্ডার্ডে বিচার দেওয়া হয় কারো কাছে। তবে শফিক ভাই, এখানে একটা লাইন আমাদের ক্লিয়ার করা দরকার যে এরা তাদেরকে কিন্তু ডাইরেক্ট উদ্দেশ্যমূলকভাবে মারা হয়নি। আমরা এটা অবশ্যই ইরাকে উদ্দেশ্যমূলকভাবে মারা হয়নি। হ্যাঁ, আমি বলবো এটা এইভাবে, আমি বলবো যে উদ্দেশ্যমূলকভাবে মারা হয়নি, কিন্তু যদিও আপনি জানেন যে সিভিলিয়ান একটা এরিয়ার মধ্যে আপনার দুশ্মনকেই যখন আপনি মারছেন, যখন আপনি জানেন যে সিংহভাগ সিভিলিয়ানকে আপনি রিস্ক করছেন, এই রিস্কটা কি আপনি বহন করবেন কি করবেন না, বোমা নিক্ষেপ করবেন কি করবেন না, সেটা অন্য বিষয়। কিন্তু যে অ্যাডমিনিস্ট্রেশনই ওখানে বোমা মেরেছেন, কোয়ালিশন হোক, যারাই হোক, তারা কিন্তু জনগণকে উদ্দেশ্য করে মেরেছেন, এই কথাটা কিন্তু বলেননি তারা। তো এটা এই ব্যাপারে আমরা একটু ইয়ে করবো। ওকে, জনগণকে উদ্দেশ্য করে মারেননি বা মারেন বা মারেননি, এটা কিন্তু জনগণ মারা গিয়েছেন। ওকে, আমি আসতেছি এই বিষয়টাতে। আপনি একজন ইউকে সিটিজেন হিসেবে দেখবেন, আপনি ইরাক আক্রমণের আগে যে টনি ব্লেয়ার বললেন কি যে সাদ্দাম হোসেনের কাছে যে মাস ডিস্ট্রাকশন যে ওয়েপেন্স আছে, যেটা দিয়েছে 24 আওয়ার্স এর মধ্যে ইউকে এটা করতে পারবে, 46 মিনিটস এরকম একটা কমেন্ট ছিল। হ্যাঁ, টাইমটা আমি ভুলে গেছি এক্স্যাক্টলি। 46 মিনিটের একটা ক্লেম ছিল। হ্যাঁ, যে এমন ভাবে সেটাকে এত শার্প করে আনা হয়েছিল এই ফলস হুডটাকে, কমপ্লিট ফলস হুড, যেটা তারা নিজেরাই প্রমাণ করছেন, যে তারা নিজেরাই প্রমাণ করছেন। এবং যে ডোসিয়েটা ইউজ করা হয়েছে, যেই ডকুমেন্ট ইউজ করা হয়েছে ব্যাকআপ হিসেবে, ওই ডকুমেন্টটাও দেখা গেছে যে একটা স্টুডেন্টের একটা ডকুমেন্ট ছিল মনে হয়, সেটা ব্যবহার করা হয়েছে। সো এই যে বিষয়টা আমি কোন জায়গায় যাইতে চাইতেছি, যে একটা কমপ্লিট ফলসহুডের উপরে বেস করে একটা জাতিকে, একটা দেশকে আর একটা দেশের উপরে যুদ্ধ চাপিয়ে দিল, একটা জাতিকে নিয়ে যুদ্ধ চাপিয়ে দেওয়া হলো। এই যুদ্ধের কারণে লক্ষ লক্ষ মানুষ মারা গেল। যে লক্ষ লক্ষ মানুষ মারা গেল, এটা একটা অন এভিডেন্স, আপনি একটা আর্গুমেন্ট হলো
যে লক্ষ লক্ষ মানুষকে যারা মারলো একটা ফলস রূপে বেস করে, তাইলে তাদের বিচারটা কে করবে? একজন সাধারণ মানুষ হিসেবে একজন ন্যায় নীতির প্রশ্নে একজন মানুষকে প্রশ্ন করতেই হবে যে লক্ষ লক্ষ মানুষকে মেরে, এটা তো লক্ষ লক্ষ কথাটা বলা যেত সহজ। আপনাকে এখানে একটা জিনিস আমি একটু ইন্টারফেয়ার করি, যেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে আইসিসি এর ব্যাপারটা, সেখানে একটা লিগালাইজ ফরম্যাটের মাধ্যমে একটা লিগাল ফরম্যাটে একটা যুদ্ধ, সেটা এক জিনিস। আর আইসিস যেটা করছে মানুষকে গুলি করে ঘর থেকে মেরে দিচ্ছে, রাস্তায় একদম লাইন দিয়ে মানুষ গুলি করে মারতেছে, সেটা মানে সভ্য সমাজের মধ্যে তো এটা কোনো আইসি ইসলামের নামে করে, সেটা কিন্তু সভ্য সমাজে সেটা হইতেই পারে না। তবে মানুষ রাস্তায় যাবে, তার বাড়িতে থাকবে, আপনি ধরে নিয়ে তাকে গুলি করে মেরে ফেলবেন, শাকির ভাই এটা কোন ধরনের কথা? আরেকটা জিনিস হচ্ছে যে আইসিস তো অবশ্যই অপরাধ করতেছে ইরাকের মধ্যে বা সিরিয়ার মধ্যে, কিন্তু এখানে কিন্তু শুধু আইসিস করছে না, আইসিস এর সঙ্গে আরো অনেক এখানে একটা জগা খিচুড়ির মতো অবস্থা হয়ে গেছে। না, দেখতে হবে তো সিচুয়েশনটা কিভাবে ক্রিয়েট হয়েছে। আপনি আইসিস একটা ব্যানার নিয়ে আসলেন, জিনিসটাকে প্রথমে নিয়ে আসলেন, তারপরে লোকজন হয়তো সুযোগ নিচ্ছে সেটা, কিন্তু কি সেটার মধ্যে হয়তো বা অনেক গেম থাকতে পারে। সেটাকে মানে শফিক ভাই যে প্রশ্নটা উত্থাপন করলেন যে ইরাকে মানুষকে মারা হয়েছে অনেক কি যুদ্ধের মাধ্যমে, একটু লক্ষ লক্ষ লোক মরেছে, তাইলে কি এখানে আইসিস লোক মারবে? এটাকে আপনি এই ধরনের এটাকে আপনি না, এই বিষয়টা এরকম না। বিষয়টা আমার প্রশ্নটা হচ্ছে যে মানুষ মারুক, সে আইসিসি মারুক, আমেরিকায় মারুক, সিভিলিয়ান নিরপরাধ মানুষ যেখানেই মারা যায়, নিরপরাধ মানুষ যেই মারুক, তারা সকলেই সমান অপরাধী। হ্যাঁ, সকলেই সমান অপরাধী। এখন প্রশ্নটা হচ্ছে আমার শেষ করেন যে আইসিএস কি পরিমাণ মারলো আর আমেরিকা কি পরিমাণ মারলো, যদি এটাকে বিচার করতে হয়, বিচারের প্রশ্নে আসলে যে মানুষ যারাই মারুক, এখন কে কি পরিমাণ মারছে, তাহলে তো এইভাবে বিচার করতে হবে। ন্যায় নীতির ইনসাফের প্রশ্নে যে একজন মানুষকে, এই যে নিরপরাধ মানুষকে মারে ফেলা হচ্ছে, ঠিক আছে, হ্যাঁ, আমরা তো কোনোভাবেই সাপোর্ট করবো না, কেউই সাপোর্ট করতে পারবে না। আইএসএসে মানুষ মারুক, আমেরিকায় মানুষ মারুক, কোনোভাবে কেউ এই হত্যাকাণ্ডকে সাপোর্ট করতে পারবে না। সো এটা একটা চরম মানবিক প্রশ্ন যে আজকে শুধু এইটাই না, যে এখানে যখন এই যে আইসিসির সাথে আইএসিসকে, যেখানে আইএসিস বিরোধী গ্রুপ এখানে আছে, তারাও কিন্তু তাদেরকে মারতেছে, তো ইচ আদার কিলিং করতেছে। হ্যাঁ, শফিক ভাই আপনারা মনে রাখবেন, শাকির ভাই দুজনেই আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, এবং বিরতির পরে আমরা এসে আবার ইরাক এবং আইসিসি এর ব্যাপারে যে কথাগুলো বলছি, আমরা বলেছি লাস্টে যে শুধুমাত্র আইসিসি এখানে অকৃতকর কার্যকলাপ করছে তাই না, আর অন্যান্য গ্রুপগুলো আছে, আমরা সেই ব্যাপারে আলাপ করব। আমরা ছোট্ট একটা বিরতি যাব, আমাদের সাথেই থাকবেন, ধন্যবাদ। আবারও স্বাগতম দর্শক শ্রোতামণ্ডলী, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের অভিজ্ঞতা অনুষ্ঠানে। আমরা ছোট্ট একটা বিরতিতে গিয়েছিলাম এবং বিরতির পর আবার আমরা ফিরে এসেছি। আমাদেরকে স্টুডিওতে আপনারা কল করে আপনার অভিমত জানাতে পারেন। আমরা ইবোলার ব্যাপারে আলোচনা করলাম, এখন সিরিয়া এবং ইরাকের উপরে আলোচনা করছি। আমাদের স্টুডিওর নাম্বার হচ্ছে 07477080248। আবারও শফিক ভাই এবং শাকিব ভাইয়ের কাছে আমরা ফিরে যাব। যে ব্যাপারটা আমরা আলোচনা করছিলাম বিরতিতে যাওয়ার আগে, সেটা হচ্ছে যে আইসিসি শুধু একমাত্র দল না যেখানে এই যে বিড়ম্বনা হচ্ছে, এই যে মানুষ নিধনের কাজ চলতেছে, মানুষকে মেরে ফেলা হচ্ছে, আইসিসি কিন্তু একমাত্র যে দল এই কাজটা করতেছে এটা কিন্তু না। কিন্তু আমাদের যে মিডিয়া আছে এখানে, সেই মিডিয়াগুলোতে শুধু আইসিসিকে পোর্ট্রে করা হচ্ছে, কিন্তু আমরা জানি যে অনেক মিডিয়াতে, মেইন স্ট্রিম লেখার মধ্যে আমরা পেয়েছি যে অনেকে বলছেন যে, এবং মানবাধিকার সংস্থা, কিছু মানবাধিকার সংস্থা ওরা বলছে যে শিয়াদের যে গ্রুপগুলো রয়েছে তারা যে মানুষগুলোকে মারছে, এই কথাগুলো কেউ বলছে না। এই ব্যাপারে আপনারা কি বলেন? তো আসলে আমি যে বিষয়টা বলতেছিলাম যে আসাদ হিমসেলফ, উনি হচ্ছে যে শিয়ালাইট, ইরানের সাথে বড় ধরনের অ্যালায়েন্স তার। তো আসাদ মানে 1 লক্ষের আরো বেশি মানুষ হত্যা করছে সিরিয়াতে। আপনি দেখবেন যেদিন এই যে আমেরিকা বোম্বিং করার আগে আসাদকে প্রেসিডেন্ট ওবামা মানে থ্রেট করছেন, যদি আমরা যে বোম্বিং করব, যদি কোনো সিরিয়া এখানে কোনো বাধা দেয়, তাইলে সিরিয়ার যত এয়ারবেজ আছে সবগুলো আমরা উইদিন ফিউ আওয়ার শেষ করে দিব। তাইলে এটা প্রমাণ করে, যদি ওবামা বা আমেরিকা চাইতো যে আসাদকে সরানো দরকার, যেহেতু মানুষ হত্যা করছে, তাইলে তারা কিন্তু সরাইতে পারতো।
তাকে জিয়ে রাখা হচ্ছে, এটা হচ্ছে কোয়েশ্চেন, কেন জিয়ে রাখা হচ্ছে তাকে। তারপরে তবে একটা জিনিস এখানে শফিক ভাই, যে প্লেন এয়ারপোর্ট গুলো শেষ করে দেওয়ার আসাদকে সরানো কিন্তু দুই রকমের জিনিস। এয়ারপোর্ট না, দি মিলিটারি এয়ারবেস, আচ্ছা আচ্ছা, যেখান থেকে যে জায়গা থেকে মনে করেন আসাদের মেইন এয়ার ফোর্স লিড করে, যে এই এয়ার বেস গুলা মানে উইদিন ফিউ আওয়ার্স উনি বলছেন যে শেষ করে দেওয়া হবে। দ্যাট মিন তাদের কাছে এই ক্যাপাসিটি অবশ্যই আছে যে আসাদ এজ একটা রিজিম, যে রিজিম মানুষ মানে টপ টু বটম, এ টু জেড শুধু মানুষই হত্যা করছে, মানুষের বড় ধরনের টর্চার, হিউম্যান রাইটসের ভায়োলেশন, মানে ক্লিয়ার ভায়োলেশন, মানে লক্ষ লক্ষেরও অধিক মানুষকে হত্যা করছে, মিলিয়নস অফ মানুষকে সে ঘরবাড়ি ছাড়া করলো। এই ধরনের জঘন্য অপরাধ করবো তাকে দায়ী করা হচ্ছে না। অলসো একটা আমার উইটু কন্ডেম করছি যে আইএসএস যে কয়েকজন মানুষকে মারছে বা তারা আরো যে অপোনেন্ট মানুষের মারছে, এটা অবশ্যই গ্রহণযোগ্য, অবশ্যই এটা গ্রহণযোগ্য না। দ্য ভলিউম অফ শাকির ভাই মনে হয় আসতে যাচ্ছে না। আমি শফিকের সাথে একটা পয়েন্ট শুধু আমি এখানে বলতে চাচ্ছি যে আপনি তো অবশ্যই আসাদকে আমরা কন্ডেম করি, আসাদ যে হিউম্যান কিলার সেটা, কিন্তু আপনাদের সলিউশনটাকে আসাদকে আজকে মনে করেন আপনার সবাই ইন্টারন্যাশনাল ফোর্স মিলে আসাদকে আজকে মানে কি করলেন, সরালেন না, কারা আসবে? যারা আজকে ওই গ্রুপে আছে, অপোজিশন আছে, যারা মানে ওই অ্যালায়েন্স আছে, ওরা তো বিভিন্ন গ্রুপ, ওরা নিজেরাই মতো মারামারি করতেছে, একজন আরেকজনকে কিল। ইরাকে যেটা হচ্ছে, ইরাকে যে ব্যাপারটা হচ্ছে, ইরাকে কিন্তু কোন একেবারে ঐক্যমতের সরকার নিয়ে আসা খুবই একটা চ্যালেঞ্জের মোকাবেলায় হচ্ছে। এই পয়েন্টটাই আমি মানে আনতে চাইছিলাম, যেটা যে আজকে ইরাকে সেই সেম প্রবলেম হচ্ছে। আজকে ইরাকের মানে কেউ গভর্নমেন্টকে রিকগনাইজ করতেছে না, তারা মানতে পারতেছে না, শিয়া সুন্নি দুজন মিলে ইরাকের গভর্নমেন্টকে মানতে পারতেছে না। আজ সিরিয়ায় বাশার আল আসাদকে আসলে সরবেন, কাকে আনবেন আপনি? সেই সেম প্রবলেম তো স্থলাভিষিক্ত কে হবে, এই সমাধানটা হলো একটা জিনিস। আচ্ছা, সুন্দর বিষয় কোয়েশ্চেন। আপনি ইরাকের বিষয়টা যদি দেখেন, যখন এই যে নতুন যে গভর্নমেন্টটা ফর্ম করা হয়েছে, নুরি আল মালিকিকে আমেরিকাতে ডিকটেশন দেওয়া হয়েছে যে তুমি তাকে মানতে হবে, মানে এটা অত্যন্ত ওপেন সিক্রেট যে এই জিনিসগুলা যে বললাম কে করবে, হ্যাঁ জনগণ করবে, জনগণ তার লিডার সিলেক্ট করবে, জনগণ একটা ডেমোক্রেটিক ওয়েতে। আপনি কি বিশ্বাস করেন ইরাকে জনগণের মানে ক্ষমতা আছে, জনগণের ডেমোক্রেটিক রাইট আছে, সেটাকে আপনি বিশ্বাস করেন? এই জন্য তো আমি বললাম যে নুরি আল মালিকিকে আমেরিকা থেকে বলা হয়েছে যে নতুন যে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার তারে মানতে হবে, তাকে বিয়ে করে তুমি ছেড়ে দিতে হবে। দ্যাট মিন এটা কি জনগণের কথা না, এটা হচ্ছে আমেরিকার কথা। মিডল ইস্ট কার কথা চলবে, এটা হলো আমেরিকার কথা চলবে, আমেরিকার কথা উঠে বসবে। এই পলিটিক্সটা এখন মিডল ইস্টে হচ্ছে, এবং এই পলিটিক্সটা যেহেতু জনগণের না, রিলেভেন্ট কান্ট্রি জনগণের মতামতের মানে ইয়ে হচ্ছে না, সেহেতু এটা একটা মানে আর্টিফিশিয়াল মানে প্রবলেম ক্রিয়েট করার দায়িত্ব নিতে হচ্ছে যারা এটা করছেন। আমি বুঝতে পারছি কিনা? তো আমি যে কথাটা ছিলাম যে যে আসাদকে সরানোর জন্য যে আরো যে গ্রুপ নুসরা, তারপর আরো যে গ্রুপগুলোকে মানে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো এখানে বড় ধরনের সাপোর্ট দিয়ে যাচ্ছে আসাদকে সরানোর জন্য। এই যে গেমটা প্লে করা হচ্ছে, এটা অত্যন্ত মানে কনফিউজিং মানুষের জন্য, যে কোনো মানুষ। আমি পার্সোনালি বোঝাটা আমার জন্য কঠিন, কারণ আজকে এই গত সপ্তাহে যেমন ইসরায়েলের যে ওয়ার মিনিস্টার, সে ক্লিয়ার রিকগনিশন দিচ্ছে আইএসিস কে। যেমন পত্রিকায় আসছে যে আইএসিস এর যে সোলজার আছে যারা উইন্ডেড, তাদের ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে ইসরায়েলে। তো ইসরায়েল ইজ বিগেস্ট অ্যালাই উইথ আমেরিকা, সো আমেরিকা ইজ বুমিং দেয়ার, again they treating the people in Israel. আচ্ছা, এটার সোর্সটা কোথায়? এই নিউজের সোর্সটা আপনার যদি মনে থাকে। এটা নিউজটা নিছে আমাদের সময়ে ইসরায়েলি একটা পত্রিকার ইয়ে থেকে নিছে, মানে এই ওয়ার মিনিস্টারের স্টেটমেন্ট নিছে। আচ্ছা আচ্ছা। সো যে বিষয়গুলা অত্যন্ত মানে মনে হচ্ছে মানুষের যেমন কমপ্লেক্স, মানুষের অনেক ধরনের চিন্তা ভাবনা এই বিষয়গুলোতে। যেমন বিশেষ করে মানুষ আঙ্গুল দেখাচ্ছে আমেরিকার দিকে, ওয়েস্টের দিকে, যারা ওয়েস্টার্ন কান্ট্রি, যারা যে অ্যাডমিনিস্ট্রেশন, যারা এখানে বুমিং করছে। আচ্ছা শফিক ভাই, এখানে আপনাকে যদি আমি একটা প্রশ্ন করি যে আপনি সবসময় কেন আমেরিকাকে কোয়েশ্চেন করবেন, কেন আমেরিকার দিকে আঙুল? আপনার দেশের লোক কি করছে? আমার দেশের যদি লোক, আমি যেখান থেকে আসি বা যেখানেই থাকি, আমার দেশের জনগণ যদি সচেতন না হয়, আমি আমার রাইটকে স্টাবলিশ করার জন্য যদি প্রস্তুত না থাকি, আমার লোকজন যদি আমার নিজেদের রাইট না বুঝে, তাইলে সে দেশে কিভাবে মানে আপনি বলেন হিউম্যান রাইটস বলেন আর ডেমোক্রেসি বলেন, আর কিভাবে হবে সেটা? না ঠিক আছে, মানে যে কেন আমেরিকার দিকে আমি যদি আমার রাইট আমি না বুঝি, তাইলে আমেরিকা কি আমাকে আমার রাইট দিয়ে দিবে? আমেরিকার দিকে কেন যাচ্ছে যখন, কারণ আমেরিকা ডাইরেক্টলি ইনভলভ
ডাইরেক্টলি ইনভলভ, যে ইরাকে বোম্বিং বলেন, সিরিয়ায় বোম্বিং বলেন, যে লিবিয়ায় বোম্বিং বলেন, আমেরিকা এখানে সে ডাইরেক্টলি ইনভলভ। এই জন্য যে আমেরিকা চেয়েছিল ইরাকে সাদ্দাম হোসেন থেকে মুক্তি করে ইরাকের মানুষকে একটা ডেমোক্রেটিক পাওয়ার দেওয়ার জন্য। আমরা ঘটনাটা যদি একটু মোড় নেই, মনে করেন যে আমরা ইজিপ্টের কথা যদি আমরা বলি, ইজিপ্টের যখন রেভলিউশন, এই যে ইয়ের গভর্নমেন্ট যখন আসলো, মুসলিম ব্রাদারহুডের গভর্নমেন্ট যখন আসলো, এর আগে কিন্তু অনেক দেশ থেকে বলা হচ্ছিল যে তোমাদের কি সাহায্য দরকার, কি দরকার না, কি করবা এরকম একটা ভাব ছিল। যখন তখনকার সামরিক শাসনের কাছ থেকে যখন তারা সাপোর্ট উইথড্র করে নিল, কিন্তু তখন কিন্তু কোয়ালিশন, যে সম্মিলিত ঐক্যমতের যে প্রি ইলেকশন একটা বডি তৈরি হয়েছিল, তারা কিন্তু বলেছে না, এটা আমাদের ইন্টারনাল ব্যাপার, আমরা ইন্টারনাল ব্যাপারে আমরা আলোচনা করে ঠিক করবো আমরা কি করব। আমি ডিফারেন্সটা বুঝাতে পেরেছি? সিরিয়াতে যে ব্যাপারটা হচ্ছে বা ইরাকে যে ব্যাপারটা হচ্ছে, একটা দেশের মানুষের মধ্যে প্রবলেম থাকতেই পারে। ইউকেতে আমরা জানি, আমেরিকাতে আমরা জানি, সরকারি দল, বিরোধী দল এবং অন্যান্য যে দলগুলো আছে, এদের মধ্যে বিরোধপূর্ণ আবহাওয়া তো সবসময় থাকে, কিন্তু তার মানে তো এই না যে একজন আরেকজনকে মারার জন্য উদ্যত হবে না। ওকে, আমার শাকির ভাই একটা প্রশ্ন ছিল যে কেন মানুষ আমেরিকাকে দোষী, এটা আমার ওপিনিয়ন না, শুধু মানুষ কেন ফিঙ্গারিং করছে, এই জন্য করছে ওই যে আপনি যে বিষয়টা বললেন, মনে হয় ইজিপশিয়ান মানুষের চায়, মানুষের সে ক্যাপাসিটি আছে, ইজিপশিয়ান জনগণে মুরসিকে ভোট দিল, মেজরিটি মানুষ ভোট দিয়ে থাকে, 52% ভোট দিয়ে বসালো, কিন্তু একটা নির্বাচিত প্রতিনিধিকে জনগণ কেন পারবে না? আপনি যে বলেন জনগণ করে না, জনগণ সেখানে আছে, জনগণকে they make bound the people to be corrupted। কোন জনগণকে? মনে হয় যে ইজিপ্টদের, সেই ফর এক্সাম্পল একটা জিনিস হচ্ছে শফিক ভাই, এই জিনিসটা কিন্তু আপনি রেকগনাইজ করতে হবে যে মোরসি যখন যান, মোরসি যাওয়ার আগে যে কোয়ালিশন, যে সম্মিলিত ঐক্যমতের যে একটা বডি ছিল, যারা ইলেকশনের আগে, মোবারক যাওয়ার আগে যখন তারা এক হয়েছিলেন, তাদেরই কিন্তু একটা বড় অংশ মোরসি যাওয়ার জন্য ডেমনস্ট্রেশন করেছিলেন, আমাদের মনে আছে। তো এখন এইরকম যদি অবস্থা হয়, মনে করেন যে আপনার হইতে পারে দেশের মধ্যে যদি পরিস্থিতি কন্ট্রোলে, এই জায়গায় যাইতে আমি ফিনিশ করতে পারিনি। আমার কথা হচ্ছে, যখন একটা নেতৃত্বকে, একটা দলকে বা কয়েকটা দলকে জনগণ নির্বাচিত করলো, তাকে যখন অনৈতিকভাবে, বেআইনিভাবে একটা মিলিটারি শাসক তাকে যখন ট্রপল করে দেয়, তখন যখন আবার সেই আমেরিকা বা ওয়েস্ট তাকে সাপোর্ট করে, তাকে ওয়েলকাম জানায়, তখন কিন্তু আমেরিকা ওয়েলকাম জানানোর আগে কিন্তু তাদের যে জনগণ, তাদের অনেক কোয়ালিশন যারা ছিল, তারা কিন্তু সিসিকে তারা কিন্তু ওয়েলকাম করছে প্রথমেই। ইন এ ডেমোক্রেটিক সিস্টেম, আপনার একটা যখন গভর্নমেন্ট থাকে, তার বিরুদ্ধে একটা অপোনেন্ট থাকতে পারবে, ডেমনস্ট্রেশন হইতে পারে, হইবে, এটা স্বাভাবিক, এটা কোনো এক্সেপশনাল বা আনএক্সেপ্টেবল না, ইটস নট আনএক্সেপ্টেবল। কিন্তু অ্যাকসেপ্টেবল এইটা না, মনে করেন যে কোনো একটা ডেমোক্রেটিক পরিবেশে, আমি পয়েন্টটা মেক করে ফেলি, কোন ডেমোক্রেটিক পরিবেশের মধ্যে যখন আপনি মিলিটারি ব্যারাক থেকে যখন কোনো সেনাপ্রধান হোক বা যাই হোক এসে যদি ডেমোক্রেটিক সিস্টেমকে ধ্বংস করতে চায়, সেই পরিস্থিতিকে কিন্তু আপনি সাপোর্ট করতে পারেন না। আপনি যদি বলেন যে আপনি একনায়কতন্ত্রের মানুষ অথবা সামরিক তন্ত্রের মানুষ, সেটাও ভিন্ন কথা, কিন্তু ডেমোক্রেটি আপনি চান, এবং এই চাওয়ার পরে আপনি মিলিটারি ব্যাকগ্রাউন্ডের কেউ আসলো, এসে ক্ষমতা নিয়ে গেল একজন সরকারি নির্বাচিত প্রতিনিধির কাছ থেকে, এটা ডেমোক্রেসিতে কিন্তু এটা গ্রহণযোগ্য না। যেটা করতে হবে, আপনার দ্বিমত থাকতে পারে, দ্বিমত থাকলে আপনার দল হয় আপনি অনাস্থা আনবেন পার্লামেন্টে, বা যেখানে যেই দেশে যেরকম সিস্টেম আছে ওইভাবে আপনি সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে, এবং পুনঃ ইলেকশনের মাধ্যমে আপনাকে ক্ষমতায় আসতে হবে। এটা হচ্ছে সিস্টেম, যদি আপনি ডেমোক্রেসিতে বিশ্বাস করেন। কিন্তু যে মানুষগুলো মোবারকের বিরুদ্ধে ছিল ডেমোক্রেসির জন্য, সেই মানুষের কিছু অংশই কিন্তু আবার দেখা গেল যে মুরসির এগেনস্টে তারা চলে গেল, সিসিরকে তারা সাপোর্ট করলো। তখন কিন্তু আপনি একসময় দেখা যাচ্ছে আপনি ডেমোক্রেসিকে সাপোর্ট করতেছেন, আবার পরক্ষণে দেখা গেল যে আপনি ডেমোক্রেসিকে সাপোর্ট করতেছেন না। আমাকে একটা কথা বলতেই হচ্ছে যে সেটা হচ্ছে, এইটার নাম ডেমোক্রেসি না। ডেমোক্রেসি মানে হচ্ছে আপনি ইলেক্টেড হয়েছেন, আপনার একটা টাইম ফ্রেম আছে, আপনি যদি সেটাকে ডেমোক্রেসি বিলিভ করেন, আপনাকে ওয়েট করতে হবে সেই টাইম ফ্রেম পর্যন্ত। সব জায়গায় নেসেসারি না। মনে করেন যে অনেক জায়গায় আপনার সরকারকে আপনি অনাস্থা প্রস্তাব করতে পারেন, অনাস্থা প্রস্তাব করার অনাস্থা প্রস্তাব যখন আসে
পার্লামেন্টে আপনি এখানে আমরা যে দেশে আছি এই দেশের আছে মেজরিটি এমপিরা যদি আপনাকে না মানে, অনাস্থা যদি আপনার বিরুদ্ধে আনে এবং সেই অনাস্থা প্রস্তাব যদি পাশ হয়ে যায়, তাহলে আপনাকে 4 বছর 5 বছরের মেয়াদ পূর্ণ করার অধিকার থাকে না। পার্লামেন্টের কথা বলতেছেন আপনি, সেটা আমি একটা বলি, সেটা পার্লামেন্টে বলতেছেন। আমি আপনারা যেটা প্রশ্নটা উত্থাপন করলেন যে ইজিপ্টের সেই কুর কথা, সেটা নিয়ে আমি কথা বলতেছি। আপনাকে অফকোর্স ওয়েট করতে হবে, নতুবা আপনাকে পার্লামেন্টে নিয়ে আসতে হবে, ইমপিচমেন্ট প্রসেসে আসতে হবে। সেটাই আমি বলেছি, আপনি রাস্তায় গিয়ে মিলিটারি কুর মাধ্যমে তো ক্ষমতা করতে পারেন না। হ্যাঁ, সেই পয়েন্টটা এটা। কিন্তু তার মানে এইটা না আপনি একজনকে মানে ইলেক্ট করছেন, এবার আপনি নেক্সট ইয়ারে আপনি তাকে একবার সরাইয়া দিতে পারেন। অফকোর্স পারেন, বাই ল, যেটা ইমপিচমেন্ট, কিন্তু ডেমোক্রেটিক ওয়েতে। হ্যাঁ, অফকোর্স সেটাই বলতেছি আমি। আমি যে কথাটা বলতেছি শফিক ভাইয়ের কাছ থেকে এই টপিকের উপর লাস্ট পয়েন্টটা নিয়ে আমরা আমাদের যে ইকোনমির পয়েন্ট আছে ওই পয়েন্টে যাব আমরা। আমার পয়েন্টটা ছিল যে যখন আর কি এগেইন আর কি যে খারাপ লাইবল এই যে আনরেস্টটা, যে সিরিয়া বলেন, ইরাকে বলেন, এই যে মুসলিম ওয়ার্ল্ডে যে আনরেস্টের পিছনে কি জনগণ, সেই রিলেভেন্ট দেশের জনগণ লাইবল নাকি আর কেউ, সেটা হলো ওই কোয়েশ্চেনটা। সো এই যে আমি মুরসিকে যখন জুড়ে নামাই দেওয়া হলো, তাহলে তো যদি আমি if I do advocacy for democracy, I should support the democracy and democratic process. তাহলে নাহলে তো এখানে একজন আসলো কালকে আপনার জনগণে বললো উনি আমার লিডার, আর সে একজন ব্যারাক থেকে এসে বললো না উনি থাকতে পারবে না, বের করে দিবে। আপনি বলছেন মানুষ গেছে না। আপনি দেখেন আল জাজিরার এখনো 3 জন প্রমিনেন্ট জার্নালিস্ট তাদেরকে অ্যারেস্টেড করা, কারণ তারা ট্রু জিনিস তারা পাবলিশ করছিল, যেটা এই যে মুরসির পক্ষে চলে গেছিল, যার দরুন আছে তারা মানে প্রিজনে দিয়ে দিচ্ছে এই সিসি। সো এটা একটা কমপ্লিট আনডেমোক্রেটিক জিনিস। হ্যাঁ, এটা এই জন্যই করছে যে ওই যে মুরসি কিছু মানুষকে সুযোগ করে দিয়ে, তার কিছু মোবারকের যেগুলো মানুষ ছিল তাদেরকে সুযোগ করে দিয়ে, এই যে সিসি মানুষগুলো নিয়ে জড়ো করে দেখাইতে চাইছে যে ওরা মুরসি বিরোধী। জনগণ নামে না, জনগণ নামে নাই, জনগণ না, এটা তার নির্দিষ্ট মাসলম্যান যে স্নাইপার্স যারা, ওদেরকে জড়ো করা হয়েছিল সেখানে। এবং এই সত্যগুলো তোলার কারণেই আল জাজিরার, এই যে আল জাজিরা তো মুরসির সাংবাদিক না, এরা তো একটা মানে একেবারে ইম্পার্শিয়াল, কিন্তু তারা এখানে দেওয়া হলো এই জন্যই। সো এই জিনিসগুলা কারা সাপোর্ট? আজকে আপনি এই ধরনের একটা মানে মিলিটারি পার্সনকে যে মানে অত বড় একটা কি বলে ক্রাইম কমিট করলো, তাকে আপনি ওয়েলকাম জানাবেন ইউএনের মধ্যে বসে, ওয়েলকাম জানাবেন আপনার হোয়াইট হাউসে, আপনার বিভিন্ন ডিপ্লোম্যাটিক চ্যানেলসে, তাহলে তো আপনি ডেমোক্রেসি সাপোর্ট করেন না। আপনি সেই ফর এক্সাম্পল, আমার কোয়েশ্চেন ছিল কেন মানুষ ফিঙ্গে, আমি অ্যাগেইন যাব এখানে, আমি আর্গুমেন্টে আছে, আই এম ডুইং সাম আর্গুমেন্ট অন মাই গাজা। হ্যাঁ, প্যালেস্টাইনে মানুষ ভোট দিছে ইসমাইল হানিয়া প্রাইম মিনিস্টার, they don't like him, so whatever people choose they don't care, they say no, the leader will be Abbas, whatever they say. So you can't blame the people who is voting for the peace and democracy. কিন্তু এখানে আমি একটা পয়েন্ট শাকির ভাইয়ের কাছে একটা পয়েন্ট নিব, তারপর আমি একটা ফাইনাল একটা পয়েন্ট বলবো, একটা ছোট্ট একটা পয়েন্ট বলবো না, যেটা আমি হয়তো ইজিপ্টের ক্ষেত্রে আপনার সাথে পার্শিয়ালি এগ্রি করলেও আমি ওই যে কি বলে যে সিরিয়া এবং ইরাকের ক্ষেত্রে আপনার সাথে আমি এগ্রি করতে পারতেছি না। এই জন্য যে ডেমোক্রেসি সেখানে আপনি আমেরিকান ফোর্স অথবা আমেরিকান অ্যালায়েন্স এসে আপনাকে ডেমোক্রেটিক একটা সোসাইটি দিয়ে যাবে না। সোসাইটি বিল্ড আপ হয় তার দেশের নিজস্ব মানুষের চিন্তা থেকে, মানুষের ভাবনা থেকে, দেশের স্কলার যারা আছে তারা একটা সমাজে একটা ইনফ্লুয়েন্স ক্রিয়েট করার মাধ্যমে হয়। এখন আবার ইরাকের লোকজন, আমার কি বলে সিরিয়ার লোকজন যদি সেটা বুঝে না, আপনাদের জনগণ যদি জনগণের মধ্যে সেইটা একটা কনসিয়াসনেস ক্রিয়েট না হয়, তাইলে সেখানে ডেমোক্রেসি আসবে না, তাইলে সেখানে সে আজীবন সেই অটোক্রেসি চলতেই থাকবে। সেটাই মানুষ, আমি মনে করি এই দেশের জনগণ বা ওইসব মানে এলাকার লোকজন এইটার জন্যই উপযুক্ত, এই জন্যই আল্লাহ তাদেরকে এইটাই দিয়েছেন। শাকির ভাই লাস্ট পয়েন্টে আমি একমত না, সরি একমত না। এই জন্য আমি এটা প্রমাণ করলাম যে জনগণ যা চায়, জনগণ ডেমোক্রেসি চায়, তারা ডেমোক্রেসি চান, আপনি ডেমোক্রেসি কাজ তো করেন না। শফিক ভাইটা শেষ করে তারপর শাকির ভাইয়ের কাছে আমরা জনগণের ব্লেম করব না। জনগণ সব সময় সব জায়গায়, এটা প্রুভেন, আলজেরিয়ায় প্রুভেন, প্যালেস্টাইনে প্রুভেন, তারপরে এই যে এখানে কেন জনগণ চায় শান্তিতে থাকতে, পিসফুলি থাকতে এবং ডেমোক্রেটিক একটা এনভায়রনমেন্ট বিল্ড করতে, কিন্তু সেখানে সেটাকে ব্রেকডাউন করা হচ্ছে, সেটাকে ডিস্ট্রয় করে দেওয়া হচ্ছে। শফিক ভাই এক মিনিটে আপনার পয়েন্টটা করে ফেলেন, তারপরে আমরা শাকির ভাইয়ের কাছে শেষ পয়েন্টটা নিব। পয়েন্ট হচ্ছে যে আসলে যে আমি মনে করি যে আর কি যে এই যে আনরেস্ট, এটার জন্য কেউ না কেউ দায়ী, এবং দায়ী সেটা যদি যে কোনো মানে আর্গুমেন্ট অন ফ্যাক্ট এন্ড বাই এভিডেন্স,
তাইলে আমরা এটা যে কোনো কনক্লুশনে মানুষ আসতেই পারবে। মানুষ তো বোকা না, মানুষ তার নিজস্ব একটা কনক্লুশন আছে যে কারা এটা করতেছে, কারা এটার জন্য দায়ী। এটা মেজরিটি, ভাস্ট মেজরিটি মানুষ এটার জন্য জানে। যেমন যে কোনো ওয়ারের বিরুদ্ধে মানুষ, মিলিয়নস অফ মানুষ যখন রাস্তায় নামে ওয়ারের বিরুদ্ধে, ইরাকের মানুষ, এই দেশে ইউকের মানুষ সবচেয়ে মানে হিউজ মানে বিগেস্ট প্রসেশন হয়েছে ইউকেতে, যেখানে নামার পরেও কিন্তু তারা যুদ্ধ, একটা ফলসহুডের অন বেস অফ ফলসহুড তারা একটা যুদ্ধ ডিজাইন করছে সেখানে। এটা ইটস লাইক এ মানে ওয়ার ট্রেড, বিজনেস, তারা বিজনেস করার জন্য এরকম মানুষের কাছে এরকম চিন্তা ভাবনা বসে গেছে, এটা তাদের বিজনেস হয়ে গেছে যুদ্ধ করাটা, মানুষ মারাটা। এটা হতে পারে না। এটা আইসিস করুক, আমেরিকা করুক, আসাদ করুক, এভরিবডি সেম। সো এটা আমরা কন্ডেম করি। ধন্যবাদ, আপনার পয়েন্ট আপনি মেক করেছেন। শাকিব ভাই, এটার ইরাকের উপরে ফাইনাল কোনো কিছু বলবেন আপনি, নাইলে আমরা শেষ টপিকসে যাব। ঠিক আছে শাকির ভাইয়ের এ ব্যাপারে আজকে কিছু বলার নেই। আমরা এখন আজকের যে শেষ টপিক সেটাতে যাব। আমরা ইউকের ইকোনমি নিয়ে কথা বলবো। ইকোনমির যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা জানি যে কয়েকটা ডেমনস্ট্রেশন হয়ে গেল, আজকেও হয়েছে, গত মঙ্গলবারেও সোমবারেও এরকম হয়েছে মনে হয় ডেমনস্ট্রেশন। সেটা হচ্ছে যে মানুষের জীবনযাত্রার মান কমে যাচ্ছে এবং মানুষের যে ক্রয় ক্ষমতা কমে গিয়েছে, মানুষের জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে এবং যার ফলশ্রুতিতে এই ডেমনস্ট্রেশনগুলো হচ্ছে। বিভিন্ন জায়গায় মানুষ তাদের বেতন বাড়ানোর জন্য দাবি করছেন। এরপর অন্যান্য কিছু সংবাদ আসছে। সংবাদগুলোর মধ্যে হচ্ছে যে টেকনোলজিগুলো এসে মানুষের জব কি নিয়ে যাচ্ছে কিনা। তারপরে আমরা জানি যে সেন্সবেরি এবং টেস্কো তাদের প্রফিট কমে গিয়েছে এবং টেস্কো আমরা জানি যে একটা ইনভেস্টিগেশনের মধ্যে দিয়ে এখন যাচ্ছে যে তাদের যে প্রফিট ফোকাস করেছিল সেই প্রফিট ফোকাসটা ঠিক হয়নি এবং এর জন্য তাদেরকে ইনভেস্টিগেশন করা হচ্ছে। সেন্সবেরির ব্যাপারে বলা হচ্ছে যে ওদের প্রফিট ড্রপ করেছে প্রায় 7%, এটা বিবিসিতে এসেছিল। এবং আমরা ফাইনাল যে পয়েন্টটা সেটা হচ্ছে যে ওয়াঙ্গা, আমরা জানি যে এটা শর্ট টার্ম লোন তারা দিয়ে থাকে, পেডে লোন আমরা যেরকম বলি। তো তারা সরকারের পদক্ষেপের কারণে প্রায় 220 মিলিয়ন পাউন্ড কাস্টমারের যে ডেট ছিল সেই ডেট তারা মকুব করে দিয়েছে। তো এই যে আমাদের পরিস্থিতি, আমরা যে পয়েন্টটা সেটা হচ্ছে যে আমরা জানি যে আমরা রিসেশনের মধ্যে ছিলাম, রিসেশন থেকে বেরিয়ে আসতেছি, কিন্তু আসলে কি আমরা বেশি বেরিয়ে আসতে পারলাম? যদিও পারি তাহলে কতটুকু পারলাম? এই যে ইন্ডিকেশনগুলো আমরা আমাদের সামনে আছে, মিডিয়াতে আসতেছে, এই ইন্ডিকেশনগুলো কি দেখায় আমাদেরকে আমরা কোথায় আছি? শাকির ভাই, ধন্যবাদ আপনাকে বিষয়টা উত্থাপনের জন্য। এখানে আসলে ইকোনমিতে আসলে অফকোর্স দুইটা পার্ট, একটা যদি আমরা অ্যানালাইসিস করব দুইটা অ্যাঙ্গেল থেকেই। একটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি আপনি ফার্ম বলেন অথবা কিছু বলেন সেটাকে একদিক থেকে, আবার আপনি ম্যাক্রো ইকোনমিক্স অ্যানালাইসিস যদি আপনি বলেন একটা দেশের ইকোনমি এখন কি করছে সেটা দুই অ্যাঙ্গেল থেকে আমরা অ্যানালাইসিস করতে পারি। তো প্রথমত আমি যদি বলি ইউকে ইকোনমি, এক কথায় যদি আমি সেটা সংক্ষেপে যদি সেটা বলতে চাই, আমরা আজকে এই 2014 আজকে এখন আমরা বলবো যে ইকোনমি গ্রোথ হচ্ছে কোয়ার্টারলি গ্রোথ 393 বিলিয়ন, মানে আউটপুট, যেটা 2008 ছিল 392 বিলিয়ন। মানে কি আমরা 5 বছর, আজকে 2008 থেকে 2014 হচ্ছে 6 বছর আমরা রিসেশনের আগে আমরা যেই পজিশনে ছিলাম আজকে বলা যায় যে অলমোস্ট সেম পজিশনে আমরা আজকে আছি। অথবা হোয়াটসঅ্যাপও হইতে পারে, কারণ একটা জিনিস হচ্ছে যে আপনার এটা কি ক্যাশ টার্মে নাকি রিয়েল টার্মে? এটা হচ্ছে জিডিপি টার্মে, মনিটারি টার্মে। এখন মনিটারিং টার্মে যদি হয় তাহলে তো আপনি ইনফ্লেশন যদি কাউন্ট করেন তাহলে তো আমরা আগের চেয়ে খারাপ অবস্থায় আছি। হ্যাঁ, রিয়েল টার্মে এটা বলতে পারেন যে আমরা খারাপ হিসেবে আছি, কিন্তু আমাদের আশার কিছু দিকও আছে এখানে। আসলে শুধু নিরাশা না, আশার কিছু দিকও আছে। 2008 থেকে শুরু করে 2013 পর্যন্ত আমরা কিন্তু আমাদের জিডিপি গ্রোথ মাইনাসেই ছিল, সেটা বিগ মাইনাস হোক অথবা স্মল মাইনাস হোক, মাইনাসেই ছিল। এভরি কোয়ার্টার আমরা মাইনাসেই ছিলাম। 2013 থেকে 2014 আজকে লাস্ট 5 কোয়ার্টার সম্ভবত, 5 কোয়ার্টার কনজিকিউটিভ 5 কোয়ার্টার কিন্তু ইউকে ইকোনমি পজিটিভ গ্রোথে আছে। সেটাকে আপনি অবশ্যই এটা ইতিবাচক হিসেবে আমরা মনে করি, ইতিবাচক দিক। কিন্তু সবচেয়ে যে আমাদের হতাশার দিক যেটা হচ্ছে যে আমাদের যে ইউরোপিয়ান পার্টনার যারা, অফকোর্স ইউকে ইকোনমি বেসড অন ইউরোপিয়ান মার্কেট, আমরা এখানে তাদের মানে কি বলে যে ডোমেস্টিক আউটপুট যেটা হচ্ছে, ডোমেস্টিক আমাদের ওই যে ম্যানুফ্যাকচারিং যেটা হচ্ছে, তাদের বিগেস্ট মার্কেট হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। আমাদের নেইবারিং যেটা 28 কান্ট্রিজ যেটা আছে সেটা মানে বিগেস্ট মার্কেট। তো ওই আপনি লাস্ট এই সপ্তাহে বিবিসি আপনি দেখবেন যে
জার্মান ইকোনমি, যা ইউরোপের মধ্যে সবচেয়ে স্ট্রংগেস্ট ইকোনমি, সেকেন্ডলি হচ্ছে ফ্রান্স, এন্ড থার্ড হচ্ছে ইউকে। জার্মান এবং ফ্রান্স ইকোনমি কিন্তু তাদের এই মুহূর্তে তারা ডিক্লাইনিং পজিশনে আছে, এবং গ্রিসের ইকোনমি তো সিভিয়ার মানে অবস্থায় আছে, সেটা আপনি এভরিডে হয়তো গ্রিসের ইকোনমি নিউজের মধ্যে দেখতে পাবেন যে গ্রিসের ইকোনমি একটা সিভিয়ার কন্ডিশনে আছে। এই সমস্ত ওয়ারিং, এবং লাস্ট উইকের যেটা ইনফরমেশন যে চায়নার ইকোনমি স্লো ডাউন প্লাস ইউএস ইকোনমি স্লো ডাউন, একটা হচ্ছে এটা মাল্টিলিঙ্কড ইকোনমি বলা যায়, আজকালকার যেটা মানে ওয়ার্ল্ড ইকোনমি ইন্টারলিঙ্ক অফকোর্স, এবং ইন্টারলিঙ্ক এমনভাবে ইন্টারলিঙ্ক যেটা যে একটা জায়গায় এফেক্ট হইলেই সেই এফেক্টটা ছড়িয়ে পড়ে ওয়ার্ল্ড ওয়াইড, একটা ডোমিনো এফেক্ট। যেমন আজকে চায়নার ইকোনমি শুধু ডিক্লাইন হচ্ছে না, চায়নার ম্যানুফ্যাকচারিং ডেটাগুলো আজকে একটু স্লো হয়েছে, সেই জন্য ইউকে ইকোনমিতে এফেক্ট হয়েছে। আমেরিকান ইকোনমি স্লো হওয়ার মানে কি, আমাদের ডিমান্ডটা কমে যাবে ফিউচারে মানুষের মানে এক্সপেন্ডিচার কমে যাবে। এক্সপেন্ডিচার কমে গেলে কি হবে, আমাদের মানে গুডসগুলো সেল হবে না, আমাদের পণ্যগুলো ওই জায়গায় যাবে না, মানে লোকজন কিনতে পারবে না, মানুষের পারচেজিং পাওয়ার থাকবে না। সেই জন্য হচ্ছে আজকে ওয়ারিং ফিউচার সম্পর্কে মানে মানুষের। কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি ইউকে ইকোনমি সম্পর্কে আমরা যে বললাম যে যেটা আমরা এখন একটা পজিটিভ গ্রোথের মধ্যে আছি। আচ্ছা, এন্ড সবচেয়ে যেটা মানে মানুষ মনে করে যে ব্যাংক অফ ইংল্যান্ড 2009 থেকে আজকে পর্যন্ত 2014 5 ইয়ার্স ইন্টারেস্ট রেট একদম হিস্টোরিক্যালি ল, সেটা জীবনেও ব্যাংক অফ ইংল্যান্ডের হিস্ট্রিতে হয় নাই। সেটা আজকে 5 বছর 0.5% মধ্যে আছে, এবং অদূর ভবিষ্যতে সেইটা হবে কি হবে না সেটা তো ব্যাংক অফ ইংল্যান্ডই ভালো জানেন, বা যারা এক্সপার্টরা বলতেছেন সেটা অদূর ভবিষ্যতে সেই ব্যাংক অফ ইংল্যান্ডের ইন্টারেস্ট রেট আপ হওয়ার সম্ভাবনাও কম। আচ্ছা শাকির ভাই, লাস্ট পয়েন্ট আমরা নিব আপনার কাছ থেকে, যে যে এই যে মানুষ যে একটা মানে মানুষের যে ক্রয় ক্ষমতা কমে গেছে, মানুষ যে বেতন বাড়ানোর আন্দোলন করছেন, এই ব্যাপারে লাস্ট পয়েন্ট নিয়ে তারপর আমরা শফিকের কাছে যাব। এখানে অবশ্যই এখানে একটা যে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে আমরা যে পাবলিক সেক্টরের এমপ্লয়াররা তাদের 5 বছরের মধ্যে বেতন বাড়েনি। জেনারেলি হচ্ছে ইনফ্লেশন রেটের সাথে মানুষের ইনকামের একটা মানে প্রতি বছর সেটা বাড়ানো হয়, কিন্তু বিগত 5 বছর সেটা বাড়েনি। সেটা গভর্নমেন্ট বলতেছে যে আমাদের ডিফিসিট ছিল লাস্ট লেবার গভর্নমেন্ট, এই কনজারভেটিভ গভর্নমেন্ট যেটা বলতেছে লাস্ট লেবার গভর্নমেন্টের কাছ থেকে আমরা ইনহেরিটেডলি একটা বিগ ডিফিসিট পেয়ে আসছি। একটা মানে কি হয়েছে, এখানে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়ে গেল, তারপরে আমরা এখন রিকভারি করতেছি, অদূর ভবিষ্যতে সেটা বাড়বে। সেটা একটা, কিন্তু মানুষের তো আর খাওয়া পড়া সেটা থেমে থাকবে না, মানে ইকোনমিক রিসেশনের জন্য সেটা করতে হবে। সেই অফকোর্স ডেমনস্ট্রেশন করার রাইট আছে, সবার ডেমনস্ট্রেশন করবে এবং সের মাধ্যমে একটা পে রাইজ হবে। আমিও চাই পে রাইজ হোক, সবাই পে রাইজ তো চায়, অবশ্যই পে রাইজ চায়। কিন্তু এখানে যেটা হচ্ছে যে ইউকে ইকোনমি যেটা মানে মেকানিজম যেটা কাজ করতেছে সেটা হচ্ছে যে ব্যাংক অফ ইংল্যান্ড এখানে বলে আমরা যেটা কোয়ান্টিটেটিভ ইজ বলি, যেটাকে আমরা মানি পুশ ইন করা ইকোনমিতে, মানে গভর্নমেন্ট বন্ডগুলা কিনে নেবে মার্কেট থেকে, কোম্পানি থেকে মানি পুশ ইন করবে, মানুষের পারচেজিং মানে মার্কেটে মানি সার্কুলেশন বাড়বে, মানুষ কিনতে পারবে বেশি। এই ধরনের একটা পলিসি এখন ইউকে গভর্নমেন্ট নিচ্ছে আর কি, হয়তো বা সেটা অদূর ভবিষ্যতে সেটা সুফল আমরা পাবো। আর সবচেয়ে ইন্টারেস্টিং একটা ইনফরমেশন আমি দিব, যেটা যে লাস্ট মান্থ সেটা আমরা আমাদের ইউকে আনএমপ্লয়মেন্ট যেটা ছিল, আমরা একসময় তো আনএমপ্লয়মেন্ট 12% পর্যায়ে চলে গেছিল, 13%। লাস্টে এখন আমরা দেখতে পাচ্ছি যে আনএমপ্লয়মেন্ট রেটটা হচ্ছে যে নিয়ারলি অ্যারাউন্ড 6%-এর মধ্যে আছে। বলা হচ্ছে যে ইয়ুথ আনএমপ্লয়মেন্ট অফকোর্স একটু বেশি আছে, কিন্তু বলা হচ্ছে যে নিয়ার ফিউচারে সেটা অফকোর্স গভর্নমেন্ট কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে পারবে। গভর্নমেন্ট কি বলবো, সেটা যে পাবলিক সেক্টরের, অফকোর্স এখানে পাবলিক সেক্টরের মানে অবদানটা হচ্ছে বেশি গভর্নমেন্টের চেয়ে, পাবলিক সেক্টর সেটা এর মধ্যে চলে আসতে পারে। আর আপনি যেটা যে একটা টেস্কো এবং সেন্সবারি সেলস কমে যাওয়া এবং তাদের মধ্যে সেইটা আসলে ইস্যুটা একটু ডিফারেন্ট। সেটা টেস্কো কমে গেলেও অনেক সুপার মার্কেট তো ভালো করতেছে এখন, যেটা ছোট ছোট সুপার মার্কেট যেগুলো নিডিল বলেন, তারপরে আলদি বলেন, মরিসন বলেন, ওরা তো ঠিকই ভালো করতেছে। হয়তোবা টেস্কো বেশি মনোপলিস্টিক হয়ে গেছিল, হয়তোবা এই জন্য তাদের, এবং 250 মিলিয়ন পাউন্ডের এরর একটা মাল্টিন্যাশনাল কোম্পানির থেকে এইটা তো আশা করা যায় এক্সপেক্ট করে না, সেটা হয়তো একটা অন্যতম কারণ। ধন্যবাদ শাকির ভাই। আমরা ইকোনমির উপরে, ব্রিটিশ ইকোনমির উপরে ছোট্ট কিছু পয়েন্ট নিব শফিক ভাইয়ের কাছ থেকে। শফিক ভাই জাস্ট 1 মিনিট আধা মিনিটের মধ্যে। ওকে, থ্যাংক ইউ আহমদ শফিক ভাই। আমি একটা ইন্টারেস্টিং ইনফরমেশন ব্রিটিশ ইকোনমির সম্পর্কে দিতে চাই, যেটা হচ্ছে যে এই সপ্তাহে যেটা পাবলিশ হয়েছে যে ব্রিটিশ ইকোনমির মানে লায়ন পার্টটা ওন করে মাত্র 10% মানুষে, মাত্র 10% মানুষে ব্রিটিশ ইকোনমির বেশিরভাগ সম্পদটা ওন করে। এবং যার ধরুন যে সমাজে এই যে মানুষের ডেমনস্ট্রেশন করতেছে বা পে রাইজ সবকিছু কিন্তু ইনইকুয়ালিটি যেটার জন্য আর কি মানুষের মধ্যে, এবং এই মানে ইকুয়ালিটি এস্টাবলিশ করার জন্য ব্রিটিশ ইকোনমিতে এখনো কোনো ধরনের
চিন্তা ভাবনা বা এফেক্টিভ কোনো চিন্তা ভাবনা নেই, যেখানে মানুষকে একটা মিনিমাম ইকুয়াল সিচুয়েশন নিয়ে আসা যাবে। যেটা এক সময় হয় কি, যদি কোনো সমাজে এরকম মানে আনইকুয়ালিটি চলতে থাকে, তাইলে সমাজের মধ্যে আপনি ফ্রাস্ট্রেশন চলে আসবে, আনরেস্ট চলে আসবে। মানে ইকোনমিক, যদিও ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্ট অফ ইকোনমি যে স্টেবিলিটি, সোশ্যাল স্টেবিলিটি, যদি সোশ্যাল স্টেবিলিটি ব্রেকডাউন হয়ে যায় তাহলে ইকোনমি কিন্তু শেক করবো। সো এটা অনেকটাই মানে রিলেটেড, যেটা মানে ফ্রাস্ট্রেটিং অ্যাজ ওয়েল, যে মানুষের যে ইকোনমির মানে মাত্র 10% মানুষ এটা ওন করতেছে, লায়ন পার্টটা ইকোনমির। ধন্যবাদ শফিক ভাই, শাকির ভাই, আপনাকেও ধন্যবাদ। অনেক কষ্ট করে সময় বের করে আপনাদের শত ব্যস্ততার মধ্যে আমাদের প্রোগ্রামে আপনারা অ্যাটেন্ড করলেন। এর সাথে সাথে শ্রোতামণ্ডলীকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং আশা করছি যে আপনারা আগামী প্রোগ্রামে আগামী রোববার আমাদের সঙ্গে একসাথে থাকবেন সন্ধ্যা 8টার সময়, এবং সেই আশা ব্যক্ত করে আমাদের প্রোগ্রাম শোনার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম আমরা এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আগামী প্রোগ্রামে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Middle Path Radio, your number one Islamic talk station. Call the studio or send a WhatsApp/text message to 07477 080 248. That's 07477 080 248. Email info@middlepathradio.com or visit middlepathradio.com.